আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। প্রিয় টিউববাসী, আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা জানতে চলেছি আহসান মঞ্জিল সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক আহসান মঞ্জিল সম্পর্কে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 সালে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয় করেন এবং সংস্কারের পর নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নবাব আব্দুল গনি 1869 সালে এই প্রাসাদটি পুনর্নির্মাণ করেন এবং প্রিয় পুত্র আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলে 1906 খ্রিস্টাব্দে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। দীর্ঘদিন এটি ফরাসি বাণিজ্য কুঠি হিসেবে পরিচিত ছিল। 1830 সালে বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালে 7 এপ্রিল সন্ধ্যায় একটি শক্তিশালী টর্নেডো আঘাত হানে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিল ক্ষতিসাধিত হয় পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন কলকাতা থেকে একজন ইংরেজ প্রকৌশলী এনে জায়গাটি দেখানোর পর তিনি জানান যে রংমহল ছাড়া প্রাসাদের বাকি সকল অংশই নতুন করে নির্মাণ করতে হবে। খাজা আব্দুল গনি এবং তার পুত্র আহসানুল্লাহ প্রাসাদটি পুনর্নির্মাণে মনোনিবেশ করেন এবং দুটি ভবনই স্থানীয় প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়ের তত্ত্বাবধানে নতুন নকশায় নতুন করে নির্মাণ করা হয়। রংমহলের সাথে মিল রেখে পুরাতন ফরাসি ভবনটি একটি দোতলা ভবনে রূপান্তর করা হয়। রংমহলের উপরে প্রথম পর্যায়ে গম্বুজ না থাকলেও এই সংস্কারের মাধ্যমে ভবনের উপরে একটি দৃষ্টিনন্দন গম্বুজ প্রতিস্থাপন করা হয় এবং কাঠের তৈরি একটি পথের মাধ্যমে রংমহল এবং অন্দরমহলকে দ্বিতীয় তলায় সংযুক্ত করা হয়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো ভবন আর ছিল না। এই প্রাসাদের উপরের গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও মানুষের দৃষ্টি আকর্ষণ করত। 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীতে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে।
মূল ভবনের বাইরে ত্রিতোরণ বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে বেশ সুন্দর। একইভাবে উপরে ওঠা সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে, যা সবচেয়ে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে। বৈঠকখানা ও পাঠাগারখানা আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। দক্ষিণ দিকে বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। সিঁড়ির সামনে বাগানের একটি ফোয়ারা ছিল, যা বর্তমানে নেই। প্রাসাদের উভয় তলার উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযোগে প্রশস্ত বারান্দা। বারান্দা কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে শোভিত। আহসান মঞ্জিল যেভাবে জাদুঘর হলো। বাংলাদেশ স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে। এমতো অবস্থায় 1974 সালে ঢাকা নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করে, কিন্তু তৎকালীন সরকার আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। 1985 সালের 3 নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ ও তৎসংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জাদুঘরের গ্যালারি সমূহ। সমগ্র আহসান মঞ্জিল দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন বা রংমহল। পশ্চিমাংশের আবাসিক ভবনকে বলা হয় অন্দরমহল। রংমহলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষ লন্ডনের ইস্ট ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও কোকারিজ কক্ষে থাকা তৈজসপত্র ও নবাব স্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িককালের সাদৃশ্যপূর্ণ নির্দেশনাবলী ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট 4077টি। আহসান মঞ্জিলের 23টি কক্ষকে ভিন্ন ভিন্ন গ্যালারি নামে এবং ভিন্ন ভিন্নভাবে সাজানো হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক প্রতিটি কক্ষের নাম এবং সেখানে কি প্রদর্শিত হয়েছে। গ্যালারি 1 এবং 2। এখানে আহসান মঞ্জিল পরিচিতি তুলে ধরা হয়েছে। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শিত হয়েছে। এছাড়া আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য, বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এছাড়াও আছে প্রাসাদের ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। গ্যালারি 3, প্রাসাদের ডাইনিং রুম। নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। লন্ডনের ইস্ট ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। এই কক্ষে প্রদর্শিত চেয়ার, টেবিল, ফ্যান ও লাইট এমনকি ফিটিংসগুলো সেই আলোকচিত্র অনুযায়ী সংগৃহীত বা তৈরি করা হয়েছে।
এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈরি তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। গ্যালারি 4, গোলঘর। আহসান মঞ্জিল প্রাসাদ শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরেই নির্মিত। দক্ষিণ পশ্চিম নিচে থেকে বারান্দা পেরিয়ে এই গোলাকার কক্ষ দিয়ে দোতলায় ওঠানামার জন্য নির্মিত বৃহৎ কাঠের সিঁড়িতে যাওয়া যায়। হাতির মাথার কঙ্কাল সহ এ কক্ষে প্রদর্শিত ঢাল, তলবাড়ি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। গ্যালারি 5, প্রধান সিঁড়িঘর। বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালের সেই আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তলোয়ারগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। নবাবদের আমলে এই সিঁড়িকক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো। গ্যালারি 6, আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল। নবাব আহসানুল্লাহর কন্যা নবাবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালের 9 জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটি উদ্বোধন করেন, কিন্তু 1940 সালে সেটি বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়, যার কিছু এই অংশে প্রদর্শন করা হয়েছে। গ্যালারি 7, মুসলিম লীগ কক্ষ। এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন। নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাথে ভবনটি বিশেষভাবে জড়িত। এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে। নবাবদের সময়কার কিছু তৈজসপত্র ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটি শোকেসে প্রদর্শিত হচ্ছে। এছাড়া ইতালি থেকে দেওয়া ঢাকার নবাবদের উপহার একটি সুন্দর অষ্টকোণ টেবিল এখানে প্রদর্শিত হচ্ছে। গ্যালারি 8, এই কক্ষটির নাম বিলিয়ার্ড কক্ষ। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী বিলিয়ার্ড টেবিল, লাইট ফিটিংস, সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে। দেওয়ালে প্রদর্শিত নবাবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো অ্যাডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত। আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রসাদ ভবনের এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। গ্যালারি 9, সিন্দুক কক্ষ। ঢাকার নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। গ্যালারি 10, নবাব পরিচিতি। ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে। প্রতিকৃতি ও লাইফ সাইজ তৈলচিত্র প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া এই গ্যালারিতে ঢাকার নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা প্রশাখার দিকে একটি বংশ তালিকা প্রদর্শিত হয়েছে। গ্যালারি 10, এই গ্যালারিটার নাম কোনার সিঁড়িঘর।
এখানে নিচে এবং উপরে দুটি কক্ষ ছিল। দর্শক চলাচলের সুবিধার্থে তা ভেঙে কংক্রিটের সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে থাকা বড় বড় আলমারি ও প্রদর্শিত তৈজসপত্রগুলো নবাবদের আমলের নিদর্শন। গ্যালারি 11, প্রতিকৃতি। নানা কাজে ঢাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতনামা ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদেরকে দর্শকদের সামনে তুলে ধরাই এই গ্যালারির পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া নবাবদের সমসাময়িক কালে দেশ বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে। গ্যালারি 12, এটা নবাব সলিমুল্লাহ স্মরণে এই গ্যালারিটা তৈরি করা হয়েছে। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটিতে সলিমুল্লাহ স্মরণে গ্যালারি হিসেবে সাজানো হয়েছে। সলিমুল্লাহ ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি এই গ্যালারিতে সাজানো হয়েছে। এছাড়া নবাব সলিমুল্লাহ ও নবাবদের ব্যক্তিগত অফিসিয়ালি ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। গ্যালারি 13, প্রতিকৃতি। এই কক্ষ দিয়ে নবাব পরিবারের সদস্যগণ আহসান মঞ্জিলের পূর্বাংশের রংমহল থেকে গ্যাংওয়ের মাধ্যমে পশ্চিমাংশে যাতায়াত করতেন। গ্যালারি 11 অনুরূপে এই কক্ষটি বা এই জায়গাটি সাজানো হয়েছে। এছাড়া এই গ্যালারির শোকেসে প্রদর্শিত হাতির দাঁতের নিদর্শনগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাব পরিবারের ব্যবহৃত মূল নিদর্শন। গ্যালারি 14, হিন্দুস্তানি কক্ষ। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটিকে হিন্দুস্তানি রুম বলা হয়। উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে কক্ষটি সাজানো হয়েছে। গ্যালারি 15, প্রধান সিঁড়িঘর। প্রাসাদের নিচতলা থেকে উপরতলায় ওঠানামার জন্য তৈরি কাঠের সিঁড়ির উপরাংশের দৃশ্য এটি। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সিঁড়ি সংস্কার করে সিঁড়ির রেলিংয়ে ঢালাই লোহার তৈরি আঙ্গুল লতাগুচ্ছ লতা সংবলিত নকশা দিয়ে সিঁড়িটি তৈরি করা হয়েছে। ছাদে দৃশ্যমান কাঠের অলঙ্কৃত সিলিং নবাবদের আমলের মূল বৈশিষ্ট্য অনুযায়ী সংস্কার করা হয়েছে। গ্যালারি 16, লাইব্রেরি কক্ষ। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 সালে আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রীড়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে। গ্যালারি 17, কার্ডরুম। ঢাকার নবাবদের তাস খেলার কক্ষ এটি। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী এটিও সেভাবেই সাজানো হয়েছে। গ্যালারি 18, নবাবদের অবদান, ঢাকার পানীয় জলের ব্যবস্থা সম্পর্কিত বিষয়াদি এখানে তুলে ধরা হয়েছে। নবাবগণ কর্তৃক ঢাকার পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জলের ব্যবস্থার কোনো সুযোগ ছিল না। জনকল্যাণমনা নবাব আব্দুল গনি 2.5 লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন। পানীয় জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকারের যেসব নিদর্শন আহসান মঞ্জিলে এবং এডওয়ার্ড হাউসে পাওয়া গেছে সেসব নিদর্শন দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। গ্যালারি 19, স্টেট বেডরুম। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে। তার নমুনা প্রদর্শনের জন্য ছবিটির দৃশ্যানুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে। এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো আলোকচিত্র অনুযায়ী নতুনভাবে তৈরি করা হয়েছে। গ্যালারি 20, নবাবদের অবদান, ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা। এই কক্ষটিতে নবাবগণ কর্তৃক ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন, তথ্য ও চিত্র দিয়ে সাজানো হয়েছে। 1901 সালের পূর্বে
ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলে সারা ঢাকা শহর ভুতুড়ে অন্ধকারে ছেয়ে যেত। নগরবাসীর দুঃখ দুর্দশা লাঘব, ঢাকার সৌন্দর্য বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য নবাব আহসানুল্লাহ 1901 সালের 7 ডিসেম্বর প্রায় 4.5 লাখ টাকা ব্যয় করে ঢাকায় প্রথম বিজলি বাতির ব্যবস্থা করেন। দেশে দেশে জনকল্যাণমূলক কাজে নবাবদের অর্থদানের একটি বিস্তারিত তালিকাও এই কক্ষে প্রদর্শিত হচ্ছে। গ্যালারি 21, প্রাসাদ ড্রয়িং রুম। প্রাসাদ ড্রয়িং রুমটি 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে আগত নবাবদের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো। দোতলার এই কক্ষটির বৈশিষ্ট্য হচ্ছে এর মেঝেটি কাঠের পাটাতনে তৈরি এবং ছাদের কাঠের তৈরি কারুকার্যমণ্ডিত ভল্টেড সিলিংয়ের সাথে লাগানো বৃহৎ বাটির ন্যায় কাঠ গ্লাসের ঝাড়বাতিগুলো নবাবদের সময়কার। তবে অন্যান্য আসবাবপত্র, ঝাড়বাতি ও লাইট ফিটিংসগুলো ছবির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। তৈজসপত্র ও ফুলদানি সহ এখানে প্রদর্শিত নিদর্শনের অধিকাংশই আহসান মঞ্জিল ও অ্যাডার্ড হাউসে প্রাপ্ত নবাবদের সময়কালের নিদর্শন। গ্যালারি 22, গোলঘর। প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই কক্ষের উপরেই নির্মিত। এই কক্ষটিকে কেন্দ্র করে পুরো রংমহলকে দুটি সুষম অংশে বিভক্ত করা যায়। এখানে প্রদর্শিত অস্ত্রশস্ত্রগুলো আহসান মঞ্জিল থেকে প্রাপ্ত। দোতলার এই কক্ষটির সম্মুখস্থ বারান্দা থেকেই প্রাসাদের দক্ষিণ দিকে বৃহৎ খোলা সিঁড়িটি ধাপে ধাপে বুড়িগঙ্গার পাড়ে প্রাকৃতিক দৃশ্য সংবলিত মনোরম ও বিস্তৃত অঙ্গনে গিয়ে মিশেছে। গ্যালারি 23, বলরুম বা নাচঘর। 19 শতকে ঢাকা শহরে এত বড় ও জাঁকজমকপূর্ণ নাচঘরের দৃষ্টান্ত আর ছিল না। ঢাকার নবাবগণ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সংস্কৃতির সমজদার। নবাব আব্দুল গনি নাচ, জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষকতা করতেন। তার পুত্র নবাব আহসানুল্লাহ নিজেই একজন উঁচু দরের সঙ্গীতজ্ঞ, বাদক ও কবি ছিলেন। নবাবদের মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষে একত্রে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার নাচ গানের 100টি কাল্পনিক দৃশ্য বৃহদাকার তৈলচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নবাবদের আমলের মূল নিদর্শন। আহসান মঞ্জিল বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। গ্রীষ্মকালীন সময়সূচি হল এপ্রিল থেকে সেপ্টেম্বর, শনি থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। শীতকালীন সময়সূচি অক্টোবর থেকে মার্চ, শনি থেকে বুধবার সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। শুক্রবার দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকবে। আহসান মঞ্জিলের পূর্ব পাশে যে ফটকটি উন্মুক্ত তার ডান পাশে টিকিট কাউন্টার অবস্থিত। কাউন্টার হিসেবে যেসব কক্ষ ব্যবহৃত হচ্ছে, পূর্বে এগুলো সৈনিকদের ব্যারাক ও গার্ডরুম ছিল। আহসান মঞ্জিলে ঢুকতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 5 টাকা। এছাড়াও ছাড়ভুক্ত নাগরিকদের জন্য প্রতিটি টিকিটের মূল্য 75 টাকা। আহসান মঞ্জিল বন্ধে আধা ঘন্টা পূর্ব পর্যন্ত টিকিট পাওয়া যায়। আহসান মঞ্জিলে যেভাবে যাবেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাস সার্ভিস চালু আছে। এরপর থেকে রিকশায় যেতে হবে, তবে সবচেয়ে ভালো যারা লঞ্চে আসে, কারণ সদরঘাট টার্মিনাল থেকে মাত্র 10 মিনিটের হাঁটা দূরত্বে আহসান মঞ্জিল। প্রিয় টিউববাসী, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে